আমিন আল আজহারি শুরু করলেন। ইসরায়েলের মানচিত্রে যে নীল বিন্দুগুলো দেখছেন ওগুলো ইসরায়েলের গ্রাম। গুনে গুনে দেখুন, ওদের সংখ্যা 2399টি হবে। প্রত্যেকটি গ্রামে 7 সদস্যের একটি করে বিপ্লবী ইউনিট প্রতিষ্ঠা করেছি আমরা। ইউনিটের অধিকাংশ সদস্য প্যালেস্টাইনের ছদ্মবেশী আরব মুসলমান। সুদীর্ঘ 6 বছরের অবিরামভাবে কাজ করছি আমরা এই ইউনিটগুলো প্রতিষ্ঠা করতে। প্রতিটি গ্রামের মাটির তলায় একটি করে ক্ষুদ্র অস্ত্রাগার তৈরি করেছি। পূর্বে অস্ত্রাগারগুলো প্রায় শূন্য ছিল, কিন্তু গত 1967 সালের জুন যুদ্ধের পর সিনাই মরুভূমি থেকে কুড়িয়ে পাওয়া অস্ত্র দিয়ে তা আমরা পূর্ণ করে ফেলেছি। প্রত্যেকটি অস্ত্রাগারে রয়েছে 2 ডজন হাতবোমা, 5টি রাইফেল, 6টি পিস্তল ও একটি সাবমেশিন গান। বিপ্লবী ইউনিটগুলো প্রতিষ্ঠার সময় ইসরায়েলি গোয়েন্দা ও সৈন্য বিভাগের দৃষ্টি দেশের অভ্যন্তর থেকে সরিয়ে নেবার জন্য আমরা ইসরায়েলের সীমান্ত এলাকায় চালিয়েছি হাজার হাজার অভিযান। ইসরায়েল পাগল হয়ে উঠেছিল তার সীমান্ত নিয়ে। তাদের উন্মত্ত মানসিকতার পূর্ণ পরিচয় ফুটে ওঠে সাইমুমের ঘাঁটি সন্দেহে জর্ডানের কারামা আক্রমণের মধ্যে। হুট করে আরেকটি শব্দ হলো। মানচিত্রে সিনাই মালভূমির অভ্যন্তরে এবং গোলান হাইট থেকে প্রায় 50 মাইল ভেতরে দুটি বড় নীল আলো ফুটে উঠল। জনাব আজহারি বললেন, ইসরায়েলের অভ্যন্তরে এই দুটি আমাদের মূল সরবরাহ ঘাঁটি। দুটি পুরানো গির্জার নিচে মাটির তলায় এই দুটি ঘাঁটি স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ের কাজ আমাদের সমাপ্ত। মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করেছি। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানচিত্রে 4টি লাল বিন্দু স্পষ্ট হয়ে উঠল। জনাব আল আজহারি আবারও শুরু করলেন। লাল বিন্দু হল ইসরায়েলের ইলাদ, লোদ, তেল আবিব আর হাইফা। এই 4টি স্থানে ইহুদিরা ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছে। এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর আওতায় রয়েছে হিজাজের 2টি পবিত্র শহর, তুরস্ক আর আরব রাষ্ট্রগুলির রাজধানী এবং সবগুলো গুরুত্বপূর্ণ শহর। দ্বিতীয় পর্যায়ে প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ হলো ইসরায়েলের চরম আঘাত হানার ঠিক পূর্ব মুহূর্তে একটি নির্দিষ্ট সময়ে ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো বিনষ্ট করে দেয়া। অবশ্য আমরা জানি ইসরায়েলের কমপক্ষে 11টি আণবিক বোমা রয়েছে, কিন্তু ওগুলো ব্যবহার করতে সমর্থ হবে না ইসরায়েল, কারণ তার উপর আঘাত হানা হবে ভেতর থেকে, কোনো আরব রাষ্ট্র থেকে নয়। তবু আমরা এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখবো এবং আণবিক অস্ত্র ব্যবহারের যে কোনো প্ল্যান আমরা বিনষ্ট করে দেব। জনাব আজহারি শেষের বাক্যটি শেষ হবার সাথে সাথে আমিন চুগতাই যেন অনেকটা সংকোচ জড়িত কণ্ঠে বলল, আপনাদের আপত্তি না থাকলে আমি একটা সিগারেট। দ্রুত চিন্তা ঘুরপাক খাচ্ছিল আহমদ মুসার মনে। অবশেষে সে পরিষ্কার গলায় বলল, না না, আমাদের আপত্তি থাকবে কেন। আমিন চুগতাই একটি সিগারেট মুখে পুরো লাইটার জ্বালালো। লাইটারটি জ্বলে উঠতে চমকে উঠল আহমদ মুসা। এক ঝলক তীক্ষ্ণ আলো আর লাইটার থেকে ভেসে আসা অতি সূক্ষ্ম একটি পরিচিত শব্দ আহমদ মুসার দৃষ্টিকে ফাঁকি দিতে পারল না। ইতিমধ্যে জনাব আজহারি আবারও বলতে শুরু করেছেন, দ্বিতীয় পর্যায়ে সমাপ্ত হবার পর একটি নির্দিষ্ট সময় শুরু হবে আমাদের সর্বাত্মক সংগ্রাম। ভেতর থেকে যে দুর্বার আঘাত আমরা আনব তার রোধ করার সময় ইসরায়েলের নেই। তার বিদেশি মুরব্বীরা তার পাশে এসে দাঁড়াবার পূর্বেই সে খতম হয়ে যাবে। আমিন আল আজহারির কথার রেশটুকু ইথারে মিলিয়ে যাবার আগেই উজ্জ্বল সাদা আলোয় ঘরটি যেন হেসে উঠল। আহমদ মুসা উঠে দাঁড়িয়েছিল আগেই। সে ধীরে ধীরে এগোচ্ছিল চুগতাইয়ের দিকে। ভাবলেশীনভাবে দাঁড়িয়েছিল আহমদ মুসা। চুগতাই টেবিলের উপর হাত রেখে বসেছিল। তার চোখ দুটো ঘরের চারদিকে ঘুরছিল। অনুসন্ধিৎসা সেই চোখ। মনে তার প্রচণ্ড ঝড়। শামিল ইরফান দেশের ইন্টারন্যাশনাল সিকিউরিটির দায়িত্বে ওই বুড়োটির উপরই তো ছিল। শুধু গাদা গাদা বেতন মেরেছে আর নাকে তেল দিয়ে ঘুমিয়েছে বুড়ো। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে কত দূর পৌঁছেছে এরা? পরিকল্পনা এদের নিখুঁত, ভাবতে আতঙ্ক লাগে। প্রতি গ্রামে এরা ছড়িয়েছে। আহমদ মুসা ধীরে ধীরে একটি হাত রাখল চুগতাইয়ের কাঁধে। তার হাতে একটি সিগারেট। চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল চুগতাইয়ের। প্রচণ্ড এক হোঁচট খেল সে, যেন ভীষণ চমকে উঠল। ফিরে তাকিয়ে আহমদ মুসাকে দেখে ঠোঁটের প্রান্তে হাসি টেনে দিল। সামলে নিয়েছে সে নিজেকে। বলল, খুব চমকে দিয়েছেন তো আমাকে। আপনাদের বিস্ময়কর পরিকল্পনার রঙিন জগতে ঘুরছিলাম এখনো। আমি দুঃখিত ভাই, বলল আহমদ মুসা। তারপর সিগারেটের একটি শলা বাম থেকে ডান হাতে নিয়ে এসে বলল, আপনার লাইটারটা কি পেতে পারি? কথাটি শোনার সাথে সাথে ঠোঁটের কোণে হাসিটি দপ করে যেন নিভে গেল।
এক টুকরো তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তের জন্য আহমদ মুসার চোখে এসে স্থির হলো, কিন্তু ক্ষণিকের জন্যই। তারপরই আবারও উচ্ছ্বসিত হয়ে উঠল মুস্তফা আমিন চুগতাই। বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, বলে পকেট থেকে লাইটারটি বের করে জ্বালিয়ে আহমদ মুসার মুখের কাছে তুলে ধরল। সিগারেট ধরিয়ে নিয়ে আহমদ মুসা বলল, বাহ, লাইটারটির সিস্টেম তো খুব সুন্দর, জার্মানির তৈরি না? দেখতে পারি একটু? মুস্তফা আমিন চুগতাই এই অবস্থার জন্য বোধহয় প্রস্তুত ছিল না। কেমন একটা বিমূঢ় ভাব চোখে মুখে ফুটে উঠল তার। সে দ্বিধা জড়িত হাতে লাইটারটি তুলে দিল আহমদ মুসার হাতে। আহমদ মুসা তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিল চুগতাইকে। দেখল একটি হাত তার কোটের পকেটে। এর অর্থ মুসার অজানা নয়। সূক্ষ্ম একটি হাসির টুকরো ফুটে উঠতে চাইল তার মুখে। সে লাইটারের দিকে এক মুহূর্তে তাকিয়ে বুঝতে পারল একটি শক্তিশালী ক্যামেরা সংযোজন করা আছে এতে। এককাল ধোঁয়া ছেড়ে একটু ঝুঁকে পড়ে দুটি কোণই টেবিলে রেখে মুফতি আল আজহারির দিকে একটু তাকিয়ে মৃদু হেসে আহমদ মুসা বলল, জনাব আমিন, এই সামান্য ধরনের নেশাকেও ভালো চোখে দেখেন না। তবুও রক্ষে যে আপনাকে একজন সাথী হিসেবে পাওয়া গেল আজ। এই অভ্যাস আপনার কতদিনের? শুধু আমিন আল আজহারি নয়, আবু বকর সিনৌসি, আব্দুর রহমান এবং মৌলানা ফারুক সহ সকলেই আহমদ মুসার জলজান্ত মিথ্যা কথা আর এই অস্বাভাবিক ব্যবহারে বোবা হয়ে গেছে। আহমদ মুসার সিগারেট খায় না, এটা সকলেই জানে। আহমদ মুসার এটা ছেলেমেয়ে না কোনো বিশেষ অভিনয়। এই ধরনের ছেলেমি করার মতো লোক তো আহমদ মুসা নয়। সকলের চোখে একরাশ বিস্ময়ে ভরা প্রশ্ন। আহমদ মুসার কথায় চুগতাইকে একটু খুশি মনে হলো, যেন একখণ্ড মেঘ তার মুখের উপর থেকে সরে গেল। মুফতি আমিন আল আজহারির দিকে একটু চোরা দৃষ্টিতে চেয়ে সকৌতুকে নিচু গলায় বলল, এই বদভ্যাসটি আমার ছোটবেলার। বন্ধুদের সংসর্গ দোষও বলতে পারেন। আহমদ মুসা হেসে বলল, বন্ধুরা অনেক উপকারও করেছে আপনার। তা না হলে দেশের সেরা ফুটবল খেলোয়াড় কি হতে পারতেন আপনি? ভালো দিকগুলো অস্বীকার আমিও করি না, হেসে বলল চুগতাই। আহমদ মুসা বলল, আমার মনে হয় কি জানেন, আপনি চেষ্টা করলে পৃথিবীর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হতে পারতেন। এই প্রচেষ্টা ছেড়ে দিলেন কেন? হঠাৎ চুগতাইয়ের চোখ মুখ তীক্ষ্ণ হয়ে উঠল। কি যেন বুঝতে চেষ্টা করলেন। মুহূর্তকাল পরে শান্ত কণ্ঠে বলল, কিন্তু আপনি এসব প্রশ্ন করছেন কেন? আহমদ মুসা সোজা হয়ে দাঁড়িয়ে বলল, মুস্তফা আমিন চুগতাই, এই সাথে আপনাকে মিলিয়ে নিতে চেষ্টা করছিলাম। আমিন চুগতাই এর ডসিয়ার থেকে জানি উনি জীবনে ফুটবলে পা রাখেননি, আর সত্যি একজন শ্রেষ্ঠ মল্লযোদ্ধা তিনি। অথচ আপনি... আহমদ মুসার কথা শেষ হবার আগেই স্প্রিংয়ের মতো ছিটকে চেয়ার থেকে উঠে দাঁড়ালো চুগতাই। কিন্তু দেরি হয়ে গেছে তখন। আহমদ মুসার 6 ঘোড়া রিভলভার চকচকে নল স্থির করে লক্ষ্য চেয়ে আছে চুগতাইয়ের দিকে। আহমদ মুসার গম্ভীর কণ্ঠ ভেসে এলো, পকেট থেকে হাত বের করে নিন। মৃত্যু না চাইলে আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ হবে। মৃত্যুকে আমি ভয় করি না মুসা, কিন্তু তোমরা জীবিত থাকো তাও আমার কাম্য নয়, বলে সে বিদ্যুৎ বেগে পকেট থেকে হাত বের করলো। হাতে ডিম্বাকৃতির একটি গ্রেনেড। বিমূঢ় হয়ে পড়েছে সবাই ঘটনার এই অবিশ্বাস্য আকস্মিকতায়। বেপরোয়া লোকটির দিকে তাকিয়ে শিউরে উঠল সবাই। তারা জানে হাতের ওই বিশেষ হ্যান্ড গ্রেনেডটি শুধু এই গুহারই কজন মানুষই নয়, পাহাড়ের এই অংশ সহজে উড়িয়ে দেওয়া যাবে। কিন্তু গ্রেনেডটি ছুড়ে আসবার আগে অবসর পেল না চুগতাই। আহমদ মুসার রিভলভার নিঃশব্দে একরাশ ঝুম উৎকীর্ণ করল। হ্যান্ড গ্রেনেডটি হাতেই রইল। টেবিলের উপর হুমড়ি খেয়ে পড়ল চুগতাইয়ের দেহ। ঠিক এই সময় দরজা ঠেলে প্রবেশ করল আলী এফেন্দি এবং তার সাথে মোস্তফা আমিন চুগতাই। ওদের দিকে তাকিয়ে একমাত্র আহমদ মুসা ছাড়া সকলের মুখে বিস্ময়ে হা হয়ে গেল। গত এক রাত একদিনের কাহিনী শেষ করে চুপ করল মেজর জেনারেল আলী এফেন্দি। একটি গোল টেবিলে ঘিরে বসে আছে সবাই নির্বাক হয়ে। আহমদ মুসা বলল, পরশু দুপুরে ইস্তাম্বুল গেছে হাসান তারিক, অথচ এত অল্প সময়ের মধ্যে হাসান তারিকের আটক থেকে শুরু করে মোস্তফা আমিনের কিডন্যাপ, একজন ইহুদি স্পাইকের নিখুঁত প্লাস্টিক অপারেশন দ্বারা মোস্তফা আমিন চুগতাইয়ের পরিবর্তন কেমন করে সম্ভব হলো? তাহলে আমাদের আজকের এই অধিবেশনের কথা এবং মোস্তফা আমিন চুগতাইয়ের এখানে যোগদানের কথা কি ওরা আগেই জানতে পেরেছিল? আলী এফেন্দি বলল,
যতদূর জানতে পেরেছি WRF এবং মোসাদের সম্মিলিত তৎপরতায় এটি সম্ভব হয়েছে। টার্কিশ সিক্রেট সার্ভিস জানিয়েছে গতকাল তুরস্ক ইরাক সীমান্ত থেকে একটি কফিন ইরান দিয়ে কাস্পিয়ান সাগরে অপেক্ষমান একটি সাবমেরিনে উঠেছে। সেই কফিনের আবরণে যদি হাসান তারিককে পাচার করা হয়ে থাকে তাহলে বলা যায় আমাদের এই অধিবেশন সংক্রান্ত সকল খবর ও তথ্য দিয়ে মোসাদকে সাহায্য করছে। বিনিময়ে মোসাদ হাসান তারিককে তাদের হাতে তুলে দিয়েছে। WRF এর তৎপরতার কথা আরও সূত্র থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু বুঝতে পারছি না হাসান তারিকের উপর WRF এর বিশেষ আগ্রহ কেন। একটু চিন্তা করে আলী এফেন্দি বলল, আপনার নিশ্চয়ই মনে আছে 2 বছর আগে জর্ডানে বিদেশি কূটনীতিক মার্থাল খিরভ গুপ্তচর বৃত্তির দায়ে ধরা পড়েছিলেন। একমাত্র হাসান তারিকের কৃতিত্বেই দলিল দস্তাবেজ সহ খিরভ হাতে নাতে ধরা পড়ে এবং সেই দুর্ঘটনার সময় বিশ্বব্যাপী বহু আলোচিত দুর্ধর্ষ গোয়েন্দা কূটনীতিক ব্রিগেডিয়ার ক্লিমোভিচ হাসান তারিকের গুলিতে নিহত হয়েছিল। আমার মনে হয় হাসান তারিকের ওপর তারই প্রতিশোধ নিতে এসেছে বেসরকারি আন্তর্জাতিক কমিউনিস্ট সন্ত্রাসবাদী সংস্থা WRF। খিরভ এবং ক্লিমোভিচ উভয় যে এই বেসরকারি কমিউনিস্ট সংগঠন WRF এর সদস্য ছিল তা আমরা আজ নিঃসন্দেহে ধরে নিতে পারি। আলী এফেন্দি থামল। ধীরে ধীরে মুখ তুলল আহমদ মুসা। মনে হলো চিন্তার কোনো অতল থেকে জেগে উঠল সে। বলল, ধীরে ধীরে ক্লিমোভিচকে অনুসরণ করে তার গোপন আড্ডার হানা দিয়ে একটি পরিকল্পনা দুর্বোধ্য নকশা পেয়েছিল হাসান তারিক, কিন্তু নকশাটি হাসান তারিক রাখতে পারেনি। সেই দিন রাতে আক্রান্ত হয়েছিল সে। ক্লিমোভিচের লাশ পেছনে রেখে তারা নকশাটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। পরিকল্পনার মূল কপি আমাদের কাছে না থাকলেও এর একটি ফটো আমাদের কাছে আছে। এই কথাটি ওরা জানে কিনা জানি না, তবে আমার মনে হয় যদি প্রতিশোধ গ্রহণে WRF এর লক্ষ্য হতো তাহলে হাসান তারিককে ধরে না গিয়ে হত্যা করতে পারত, কিন্তু তারা তা করেনি। এ থেকে প্রমাণ হয় পরিকল্পনা নকশা সম্পর্কে হাসান তারিককে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। হাসান তারিক পরিকল্পনার কতদূর জেনেছে, আর কেউ এর কোনো কিছু জানতে পেরেছে কিনা, এগুলো জেনে না নেওয়া পর্যন্ত হাসান তারিককে কিছুতেই হত্যা করবে না। পরিকল্পনা কি সম্পর্কিত এবং আপনারা কি জানতে পেরেছেন তা থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে মোস্তফা আমিন। পরিকল্পনাটির অর্থ আজও আমাদের কাছে পরিষ্কার নয়। মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো থেকে আফ্রিকার মুসলিম অধ্যুষিত তানজানিয়া এবং মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত অধ্যুষিত মুসলিম বিশ্বের মানচিত্র। এর মাঝে অসংখ্য সাংকেতিক চিহ্ন এবং লাল ও কালো রেখার অসংখ্য সারি। সাম্প্রতিক ঘটনা থেকে নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি পরিকল্পনাটি আসলে WRF এর, এবং তা যদি হয় এর অর্থ আমাদের কাছে পরিষ্কার। সমগ্র মুসলিম বিশ্ব জুড়ে ওরা চক্রান্তের জাল বিছিয়ে আছে। পরিকল্পনাটির নকশাটি নিয়ে নতুন করে ভাবতে হবে আমাদের, কিন্তু তার আগে হাসান তারিক সম্বন্ধে আমাদের কথা শেষ হলো না আহমদ মুসার। ঘরে পাথরের দেয়ালে এক বিশেষ স্থানে লাল সংকেত জ্বলে উঠল। আহমদ মুসা সেদিকে তাকিয়ে বলল, আকাশে নিশ্চয়ই হানাদার ইসরায়েলি বিমান দেখা যাচ্ছে। আমাদের রাডারের সংকেতটা। আসুন। এই বলে আহমদ মুসা উঠে দাঁড়ালো। সবাই উঠে এলো ছাদে। পশ্চিমা আকাশ তখনও লাল হয়ে উঠেছে। জর্ডান নদীর ওপারে বোমা ফেলছে ইহুদিরা নিশ্চয়ই, বলল আহমদ মুসা। ঘড়ি দেখে আব্দুর রশিদ বলল, আজ রাত 12টায় আমাদের মুক্তিযোদ্ধাদের একটি ইউনিট জেরুজালেমের 3 মাইল পশ্চিমে নতুন ইসরায়েল ঘাঁটি আক্রমণ করেছে। মনে হয় তার দায়িত্ব পালন করে ইতোমধ্যে নদীর ওপারে ফিরে এসেছে। ইসরায়েলি বিমানগুলো মনে হয় তাদেরকেই তাড়া করে এসেছে। এ সময় রাডার পর্যবেক্ষক আবদুল্লাহ মাসুদ এসে জানালো, জর্ডান নদীর 2.5 মাইল পশ্চিমে আরব পল্লীর উপর বোমা ফেলেছে ইসরায়েলিরা। সবাই চোখ ফিরালো লাল হয়ে ওঠা দিগন্তের দিকে। ওই লাল আগুন কত অসংখ্য নারী, পুরুষ আর অসহায় শিশুর রক্ত চুষে নিল কে জানে। কারো মুখে কোনো কথা জাগল না। বোধহয় সবার মনে একই প্রশ্ন, এই অগ্নিপরীক্ষা আর কতদিন চলবে? এই কোরবানির শেষ হবে কবে? রাতের তেল আবিব। রাস্তার জনসমাগম কমে গেছে। পিচঢালা কালো পথ মসৃণ। পাশে সরকারি বিজলিবাতিগুলো আলো আঁধারি সৃষ্টি করেছে। বাতাস গায়ে লাগে না, কিন্তু কেমন যেন একটু ঠান্ডার আমেজ অনুভূত হয়। সাগর ভেজা বাতাসের স্বাদ এতে অনেকটা। এই বাতাসে নরম ঘুমের পরশ অনুভব করা যায়। এ এক অভিজাত আবাসিক এলাকা। কদাচিৎ 2-1টা বাড়ির জানালা দিয়ে আলোর রেখা দেখা যাচ্ছে।
এই এলাকার রাস্তার লোকের চলাচল প্রায় নেই বললেই চলে। টিবি রোড, মাঝে মাঝে দু একটি গাড়ির চোখ ধাঁধিয়ে তীব্র গতিতে ছুটে চলে যাচ্ছে। ডিবি রোড থেকে একটি ছোট রাস্তা বেরিয়ে কিছুটা দক্ষিণে গিয়ে শেষ হয়েছে। রাস্তাটি যেখান থেকে শেষ হয়েছে সেখানে সুন্দর একটি দোতলা বাড়ি। দূরের কোনো একটা পেটা গাড়িতে ঢং ঢং করে 12টা বেজে গেল। ধীরে ধীরে একটি কালো রঙের গাড়ি এসে অন্ধকারে দাঁড়ানো বাড়িটির গেটে এসে থামল। কালো পোশাক, দেহ ঢাকা এক ছায়ামূর্তি গাড়ি থেকে নেমে এলো। ঠক ঠক ঠক। বন্ধ জানালার শক্ত কবাটে ধীরে ধীরে 3টি শব্দ হলো। ছায়ামূর্তিটি বাড়ির সম্মুখের বাগানটি পেরিয়ে নিচের তলার একটি বন্ধ জানালার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ চুপচাপ। ছায়ামূর্তিটির তর্জনী আবারও শব্দ করল বন্ধ জানালার গায়ে। ঠক ঠক ঠক। ধীরে ধীরে এবার জানালার একটি পাল্লা খুলে গেল। ভিতরে জমাট অন্ধকার। অন্ধকারের ভেতর থেকে একটি হাত বেরিয়ে এলো। ছায়ামূর্তিটি সেই হাতে তুলে দিল ভাঁজ করা এক টুকরো কাগজ। সঙ্গে সঙ্গে জানালাটি আবারও বন্ধ হয়ে গেল। জানালাটি বন্ধ করে দিয়ে কর্নেল মাহমুদ দোতলার ব্যালকনিতে উঠে এলো। আকাশ থেকে একটা বড় উল্কাপিণ্ড খসে পড়ল। মনে হলো উল্কাটি যেন সামনের 22তলা দালানটির ছাদের উপর এসে নামল। ব্যালকনি থেকে ডিবি রোডের মোড় পর্যন্ত দেখা যায়। মাহমুদ দেখল কালো গাড়িটি ছোট রাস্তা পেরিয়ে ডিবি রোডে গিয়ে পড়ল। গাড়িটির পেছনে রক্তাভ আলো দুটি ক্রমে দৃষ্টির আড়ালেই চলে গেল। মাহমুদ সেখান থেকে দৃষ্টি ফেরাতে গিয়েও পারল না। দেখল ছোট রাস্তা পেরিয়ে আরেকটি গাড়ি ডিবি রোডে গিয়ে পড়ল। চমকে উঠল মাহমুদ। বিদ্যুৎ খেলে গেল মনে। অনুসরণ। তরতর করে সে সিঁড়ি দিয়ে নেমে এলো। গ্যারেজ থেকে গাড়ি বের করে খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে এলো। ডিবি রোডে যখন কর্নেল মাহমুদের গাড়ি বেরিয়ে এলো তখনও দীর্ঘ পথের প্রান্তে অনুসরণকারী গাড়িটির পেছনের রক্তাভ আলো দেখা যাচ্ছে। কর্নেল মাহমুদের ছোট্ট গাড়িটি তীব্র গতিতে ছুটে চলল। সামনের অনুসরণকারী গাড়িটির স্পিড ছিল মাঝারি। অল্প সময়ের মধ্যে কর্নেল মাহমুদের গাড়িটি অনুসরণকারী গাড়িটির 200 গজের মধ্যে এসে পড়ল। কিছুক্ষণ চলার পর সামনের গাড়িটির স্পিড হঠাৎ বেড়ে গেল। কর্নেল মাহমুদও তার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। মাহমুদ বুঝতে পারল সামনের অনুসরণকারী গাড়িটি তাকে সন্দেহ করেছে। মাহমুদ ভেবে খুশি হলো যে গাড়িটি হয়তো এবার সামনে সাইমুমের গাড়িটি অনুসরণ পরিত্যাগ করে অন্য পথ ধরবে, কারণ দুদিক থেকে আক্রান্ত হওয়ার পরিস্থিতি সে সৃষ্টি হতে দেবে না। কিন্তু অল্পক্ষণেই ভুল ভেঙে গেল মাহমুদের। সে দেখল সমান গতিতে গাড়িটি সামনের গাড়িটিকে অনুসরণ করে যাচ্ছে। সামনের অনুসরণকারী গাড়ি থেকে মাহমুদের গাড়ির দূরত্ব কমপক্ষে 200 গজের মতো, আর সেই গাড়ি থেকে তার সামনের গাড়িটির দূরত্ব কমপক্ষে 100 গজ। এ সময় গাড়ির রিয়ার ভিউয়ে চোখ পড়তে চমকে উঠল মাহমুদ। দেখল পেছন থেকে পাশাপাশি জ্বলন্ত দুটি চোখের মতো অগ্নিপিণ্ড তার দিকে ছুটে আসছে। মুহূর্তে মাহমুদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল। বুঝতে পারল সামনের অনুসরণকারী মোসাদের গাড়িটি বেতারের চতুর্দিকে খবর পাঠিয়েছে। পিছনের মতো সামনে থেকেও হয়তো অনুরূপভাবে গাড়ি তাদের দিকে ছুটে আসছে। মুহূর্তেই তার করণীয় ঠিক করে নিল কর্নেল মাহমুদ। দেখতে দেখতে গতি নির্দেশক গাড়ির কাঁটা 50 থেকে 90 গিয়ে পৌঁছালো। মোসাদের গাড়ি সাইমুমের যে গাড়িটি অনুসরণ করছিল তা একই গতিতে চলছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের সাইমুম প্রধান কর্নেল মাহমুদের গাড়ি মোসাদের গাড়িটির সমান্তরালে গিয়ে পৌঁছালো। মাত্র কয়েক সেকেন্ড। কর্নেল মাহমুদের গাড়ি থেকে একটি ডিম্বাকৃতি বস্তু তীব্র বেগে ছুটে গিয়ে মোসাদের গাড়িটিকে আঘাত করল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো। ততক্ষণে কর্নেল মাহমুদের গাড়ি তার সহকর্মীর গাড়িটির সমান্তরালে গিয়ে পৌঁছেছে। কর্নেল মাহমুদ একবার পিছন ফিরে দেখল মোসাদের গাড়িটিতে আগুন জ্বলছে। পিছনের অনুসরণকারী গাড়িটিও তার পাশে এসে দাঁড়িয়েছে। তার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। কর্নেল মাহমুদ এবং তার সহকর্মীরা গাড়ি পাশাপাশি সমান গতিতে এগিয়ে চলছে। সামনে ভিক্টোরিয়া স্কোয়ার। এখানে পশ্চিম দিক থেকে হাইকল অ্যাভিনিউ, উত্তর দিক থেকে গোলান রোড এবং পূর্ব দিক থেকে ডিবি রোড এসে মিশেছে। হাইকল অ্যাভিনিউকে দক্ষিণ পাশে এবং গোলান রোডকে পূর্ব পাশে রেখে ইসরায়েলিরা এখানে গড়ে তুলেছে স্বাধীন ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার স্মারকস্তম্ভ। স্মৃতিস্মারক কেন্দ্রটিতে স্মারকস্তম্ভ ছাড়াও আছে সুপরিকল্পিতভাবে সাজানো সুন্দর বাগান, বিশ্রামাগার, পাঠাগার এবং জাতীয় ইতিহাসের এক প্রদর্শনী কেন্দ্র। সর্বসাধারণের জন্য এই কেন্দ্রটি সর্বদা উন্মুক্ত থাকে। মাহমুদের গাড়ি ভিক্টোরিয়া স্কোয়ারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার নজরে পড়ল পশ্চিম দিক থেকে 4টি অগ্নিগোলক ছুটে আসছে।
উত্তর দিকের গোলান রোডের দিকে তাকিয়েও একই দৃশ্য নজরে পড়ল মাহমুদের। কর্নেল মাহমুদ মুহূর্তের মধ্যে তার কর্তব্য স্থির করে নিল। গাড়ির ডান দিকের দরজা খুলে চলন্ত গাড়ি থেকে ছিটকে নেমে পড়ল সে। তারপর চোখের নিমেষে ভিক্টোরিয়া স্কোয়ারের পাঁচিল টপকে সে ভিতরে ঢুকে পড়ল। কর্নেল মাহমুদের চালকবিহীন গাড়িটি প্রায় গজ 50 দূরে গিয়ে একটি লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল। কিছু দূর গিয়ে কর্নেল মাহমুদের সহকর্মীর গাড়িটিও থেমে গেল। ইতিমধ্যে 3 দিক থেকে মোসাদের গাড়ি ভিক্টোরিয়া স্কোয়াডে এসে পড়েছে। এ সময় গাঢ় কালো সামনে রাস্তাঘাট আচ্ছন্ন হয়ে গেল। মোসাদের কুকুরদের কাজকলা দেখিয়ে তার সহকর্মীরাও সরে পড়তে পেরেছে বলে কর্নেল মাহমুদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাহমুদ ভিক্টোরি পার্কের আরও অভ্যন্তরে ঢুকে গেল। সে জানত মোসাদের লোকেরা কিছুক্ষণের মধ্যে গোটা ভিক্টোরিয়া পার্ক চষে ফেলবে। তার আগেই পার্ক থেকে সরে পড়তে হবে। কর্নেল মাহমুদ সুইমিং পুলের পাশ দিয়ে উত্তর দিকে এগোচ্ছিল। এ সময় পাশের বিশ্রামাগার থেকে ধস্তাধস্তি, তারপর নারী কণ্ঠের চাপা চিৎকার শুনতে পেল সে। দ্রুতই সে ওদিকে এগোল। দেখতে পেল একটি নগ্ন নারী প্রায় দেহের উপর একটি লোক চেপে বসেছে। নারীটি মুক্তি পাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে। কর্নেল মাহমুদ সেই রুমে প্রবেশ করল। পায়ের শব্দ থেকে লোকটি উঠে দাঁড়িয়েছে। মাহমুদের দিকে নিবদ্ধ চোখ দুটি তার হিংস্রতায় জ্বলছে। মাহমুদকে লক্ষ্য করে সে বলল, বেরিয়ে যা কুকুর, নইলে। উত্তেজনায় সে কথা শেষ করতে পারল না। মাহমুদ এক নিমিষে লোকটির আপাদমস্তক পর্যবেক্ষণ করে বুঝল লোকটি তৃতীয় কোনো মানুষ। সে শান্ত কণ্ঠে বলল, বেরিয়ে যাব, কিন্তু তোমাকে নিয়ে। লোকটি পকেটে হাত দিতে যাচ্ছিল। মাহমুদের অর্থ বোঝে। সে এক লাফে লোকটির নিকটবর্তী হলো। লোকটি পকেট থেকে হাত বের করবার আগে মাহমুদ প্রচণ্ড এক লাথি গিয়ে তার তলপেটে পড়ল। কোঁত করে একটি শব্দ বেরোল লোকটির মুখ দিয়ে। তার সাথে গোটা দেহটি তার সামনের দিকে বেঁকে গেল। পর মুহূর্তে আরেকটি প্রচণ্ড ঘুষি গিয়ে পড়ল লোকটির চোয়ালে। এবার নিঃশব্দে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। কর্নেল মাহমুদ এতক্ষণ ধরে প্রথমবারের মতো মেয়েটির মুখের দিকে তাকালো। মেয়েটি ইতিমধ্যে পোশাক ঠিক করে নিয়েছে। অবিন্যস্ত স্বর্ণাভ চুলের কপালের একটি অংশ ঢেকে রেখেছে। নীল চোখ দুটি থেকে আতঙ্কের ঘোর তখনও কাটেনি। ইহুদিদের স্বভাবজাত উন্নত নাসিকার নিচে পাতলা রক্তাভ ঠোঁট দুটি তার কাঁপছে। প্রায় 5.5 ফুট লম্বা শ্বেত স্বর্ণাভ মেয়েটি অদ্ভুত সুন্দরী। মাহমুদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাইরে পদশব্দ শুনে সে থেমে গেল। পকেট থেকে রিভলভার বের করে সে দ্রুত দরজার আড়ালে সরে গেল এবং ইঙ্গিতে মেয়েটিকে বসে পড়তে বলল। দরজার ফাঁক দিয়ে মাহমুদ দেখল দুজন লোক ঘরের কিছু দূর সামনে গিয়ে সুইমিং পুলের পূর্ব পাশ দিয়ে ঘুরে আবারও দক্ষিণ দিকে চলে গেল। মাহমুদ মনে মনে হাসল। সাইমুমের লোক যে ভিক্টোরি পার্কের বিশ্রামাগারে আশ্রয় নিয়ে মোসাদের লোকের হাতে পড়ার মতো বোকামি করবে না, ইসরায়েলি গোয়েন্দাদের এই স্বাভাবিক বিশ্বাসই তাকে আজ এক অঘটন থেকে বাঁচালো। কর্নেল মাহমুদ ফিরে দাঁড়িয়ে দেখল মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটিকে বলল, দেখুন, আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি। পুলিশের লোক আমার পিছু নিয়েছে। আমাকে এখনই সরে পড়তে হবে। আপনি পুলিশের সাহায্যে বাড়ি ফিরতে পারেন। বলে মাহমুদ বাইরের দিকে পা বাড়াচ্ছিল। মেয়েটি ডাকল, শুনুন। মাহমুদ ফিরে দাঁড়ালো। মেয়েটি বলল, বাগানে আমার গাড়ি আছে, চলুন, গাড়িতে যাবেন। মাহমুদ বলল, এখন এখান থেকে গাড়িতে যাওয়া আমার পক্ষে নিরাপদ নয়। তাহলে আমাকে পৌঁছে না দিয়ে আপনি যেতে পারেন কেমন করে? গাড়ি নিয়ে যাবেন, কোনো বিপদ হবে না আপনার। কোনো বিপদের ভয় না করেই তো হোটেল থেকে বাড়ির পথে পা বেরিয়েছিলাম, কিন্তু বিপদ তো হলো। একটু থেমে মেয়েটি বলল, আমার সঙ্গে গাড়িতে চলুন। আমি নিশ্চিত আশ্বাস দিতে পারি পুলিশের লোক আমার গাড়ি সার্চ করবে না। দুজন ঘর থেকে বেরোলো। বাগানের এক অন্ধকার কোণে রাখা তাদের গাড়ি। এরপর তারা খোলা গেট দিয়ে রাস্তায় বেরোলো। গাড়ি পূর্ণ গতিতে গোলান রোড ধরে উত্তর দিকে এগিয়ে চলল। দুজনেই চুপচাপ। মাহমুদ তখন অন্য চিন্তা করছে। তাকে দেওয়া চিরকুটটি সে এখনও পড়তে পারেনি। তাদের জরুরি কোনো নির্দেশ থাকলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে। গাড়ি চালানোর ফাঁকে ইতিমধ্যে মেয়েটি কয়েকবার মাহমুদের দিকে তাকিয়েছে। সুন্দর শান্ত দর্শন লোকটির অদ্ভুত বলিষ্ঠ গড়ন। ওই শান্ত দর্শন দেহে যে অবিশ্বাস্য রকমের সাহস ও বিদ্যুৎ গতি রয়েছে,
তা সে নিজ চোখেই দেখেছে। চোখমুখ থেকে প্রতিভা যেন তার ঠিকরে পড়ছে। সবচেয়ে আশ্চর্য মাহমুদের নির্বিকার ভাব। নির্জন রাজপথের উপর দিয়ে তীর বেগে গাড়ি এগিয়ে যাচ্ছে। সামনে একটি মোড়। গাড়ি থামানোর লাল সংকেত জ্বলে উঠল। সাদা পোশাকধারী পুলিশ হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। গাড়ি তার পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটি গাড়ি থেকে মুখ বের করল। সে কিছু বলার আগেই পুলিশ স্যালুট দিয়ে গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো। গাড়ি আবারও ছুটে চলল। মেয়েটি এবার মুখে একটু হাসি টেনে কর্নেল মাহমুদের দিকে চেয়ে বলল, কি ভয় পাননি তো? মাহমুদ বুঝল মেয়েটি সরকারি মহলে শুধু সুপরিচিতই নয়, সম্মানিতাও। উত্তর বলল, বেকায়দায় পড়লে ভয় কে না পায়। মাহমুদ আবারও চুপচাপ। গাড়ির বাইরে আলো আধারের খেলা। নির্জন রাতের নিঃশব্দ পরিবেশের মধ্যে মৃদু স্পন্দন তুলে এগিয়ে চলছে গাড়ি। মেয়েটি স্টিয়ারিং হুইলে হাত রেখে সামনে তাকিয়ে আছে। মনে তার চিন্তার ঝড়। পাশে বসা এই লোকটি কে? টাকা, প্রশংসা ও সুন্দরী নারীদের দেহের প্রতি লোভ মানুষের চিরন্তন। এই লোকটি কি সবকিছুর ঊর্ধ্বে? এতক্ষণের মধ্যে লোকটি তার পরিচয়, এমনকি নামটি পর্যন্ত জিজ্ঞেস করেনি। ডেভিড বেনগুরিয়ানের সুন্দরী মেয়ে অ্যামেলিয়া কোনো যুবকের মনে আগ্রহ সৃষ্টি করতে পারে না, এমন কথা অবিশ্বাস্য। শুনেছি অর্থ, সুনাম ও নারীদেহের মোহ যে কাটিয়ে উঠতে পারে সেই লোক অতিমানব। মেয়েটি আবারও মাহমুদের দিকে তাকায়। সেই প্রশান্ত মুখ, সামনে প্রসারিত সে অচঞ্চল দৃষ্টি। মাহমুদকে তাকাতে দেখে মেয়েটি বলল, বাড়ি এসে গেছি। বাড়ির ফটক খুলে গেল। মাহমুদ কিছু বলার আগে ছুটে গিয়ে গাড়ির বারান্দায় দাঁড়ালো। মেয়েটি গাড়ি থেকে নেমে গাড়ির পাশ ঘুরে এসে দরজা খুলে দিল। মাহমুদ গাড়ি থেকে বেরিয়ে মেয়েটির দিকে আরেক পলক তাকিয়ে মুখে একটু হাসিয়ে ফুটিয়ে বলল, এবার তাহলে আসি। মাহমুদ যাবার উদ্যোগ করতেই মেয়েটি পথ আগলে দাঁড়িয়ে বলল, দয়া করে একটু বসবেন, অন্তত এক কাপ চা খাবেন, চলুন, আমার জরুরি কাজ আছে, আমাকে ক্ষমা করুন। মাহমুদ বলল। মেয়েটি এক মুহূর্ত থামল। তারপর ধীরে গম্ভীর কণ্ঠে বলল, আপনি যে আমার উপকার করেছেন সেই ঋণ অপরিশোধ্য, কৃতজ্ঞতা প্রকাশের। মাহমুদ বাধা দিয়ে বলল, মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব তার বেশি কিছু আমি করিনি। বলেই মাহমুদ গেটের দিকে পা বাড়ালো। শুনুন, আপনার পরিচয় দয়া করে বলবেন কি? মেয়েটির কণ্ঠে এবার অনুনয়ের সুর। মাহমুদ ফিরে দাঁড়িয়ে একটু হেসে বলল, আমরা সামান্য ব্যক্তি, দেবার মতো কোনো পরিচয় আমাদের নেই, তবে বেঁচে থাকলে দেখা হবে, এখন আসি। ডেভিড বেনগুরিয়ানের গেট পেরোবার আগে মাহমুদ একবার ঘড়ির দিকে তাকালো। রাত 1টা। মাহমুদের মন আনচান করে উঠল। কিছুক্ষণ আগে পাওয়া চিঠিটি এখনও তার পড়া হয়নি। জরুরি কোনো সংবাদ বা নির্দেশ তাতে থাকতে পারে। চলতে চলতে মাহমুদ বাম পকেট থেকে চিঠিটি বের করে একবার তাতে চোখ বোলালো। মোমের সাংকেতিক অক্ষরে লেখা, আগামী 17 তারিখ ওসিয়ান কিং জাহাজে ইসরায়েলের জন্য ইউরেনিয়াম, হেভি ওয়াটার এবং অন্যান্য আণবিক গবেষণার বহু মূল্যবান মালামাল আসছে। জাহাজটি রাত 9টায় জাফা বন্দরে ভিড়বে। রাত 11টায় জাহাজে প্রীতিভোজের অনুষ্ঠান। চিঠি পড়ে মাহমুদের মনে একটু খটকা লাগলো। মনে মনে তারিখ গুনল। আজ 15 তারিখ। হাতে সময় মাত্র 2 দিন। মাহমুদ গেটে আসতে গেটম্যান গেট খুলে দিয়ে স্যালুট করে দাঁড়ালো। সূর্য তখনও ওঠেনি, রক্তিম আকাশ। মাহমুদ কোরআন পড়া শেষ করে উঠে দাঁড়ালো। তারপর ড্রেসিং রুমে প্রবেশ করে কিছুক্ষণ পর ধনী ইহুদি ব্যবসায়ীর সাজ পরে বেরিয়ে এলো। পশ্চিমের ব্যালকনিতে ইজি চেয়ারে গিয়ে শুয়ে পড়ল। জাফা বন্দরে মাহমুদের জন্য একটি নতুন আস্তানা ভূমধ্যসাগরের তীরে এই 5তলা বাড়ি। ইজি চেয়ারে অর্ধশায়িত মাহমুদ পলকহীন দৃষ্টিতে ভূমধ্যসাগরের নীল জলরাশির দিকে তাকিয়েছিল। দূরে পশ্চিম দিগন্তে একটি জাহাজের চিমনি দেখা যাচ্ছিল। ধীরে ধীরে পশ্চিম দিগন্তে তা মিলিয়ে গেল। জাহাজটির সাথে যেন মাহমুদের মনটিও ছুটে গেল দিগন্ত পেরিয়ে জিব্রাল্টার অতিক্রম করে। জিব্রাল্টার। জাবালুত তারিখের কথা মনে পড়তেই মাহমুদের মন ছুটে গেল 1400 বছর আগের একটি ঘটনার দিকে। সিপাহসালার তারিখ 700 সৈন্য নিয়ে শত্রু অধ্যুষিত স্পেনের মাটিতে নামলেন। তারপর পুড়িয়ে দিলেন ফেরবার একমাত্র উপায় নৌযানগুলো। তাদের সামনে রইল সুসজ্জিত অগণিত শত্রু সৈন্য, আর পেছনে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্র। আল্লাহর সাহায্য ও বিজয়, এই সম্পর্কে কি দৃঢ় প্রত্যয়! মুসলিম সিপাহসালার তারিখের এই আত্মপ্রত্যয়
অবাস্তব ছিল না। শীঘ্রই সত্য এবং ন্যায়ের প্রতীক মুসলমানদের হেলালি নিশান স্পেনের সীমানা পেরিয়ে ফ্রান্সের প্রান্তদেশ পারেনিজ পর্বতমালার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে ইসলামের জয় বার্তা ঘোষণা করল। শুধু কি তাই, মুসা আর তারিককে যদি দামেস্কের দরবারে ফিরিয়ে আনা না হতো, তাহলে ওয়াশিংটন আরভিংয়ের ভাষায় আজ প্যারিস ও লন্ডনের গির্জাসমূহে ক্রুসের বদলে হেলালি নিশানাই শোভা পেত। এই ভূমধ্যসাগরের প্রতিটি ইঞ্চি স্থানে একদিন মুসলমানদেরই হুকুম চলত। কিন্তু আজ মাহমুদের মন বেদনায় ভরে যায়। যে স্পেনকে মুসলমানরা 800 বছর ধরে গড়ে তুলল আপন করে, সেই স্পেনে আজ মুসলমানদের সাক্ষাৎ মেলে না। তারা বিধ্বস্ত ও বিতরিত। কিন্তু কেন এই পতন? ইতিহাস মুসলমানদের দুর্বলতা, আত্মকলহকেই এর জন্য দায়ী করেছে। কিন্তু এই আত্মকলহ আর দুর্বলতা এলো কোত্থেকে? সে কি আদর্শচ্যুতি থেকে নয়? মাহমুদের মনে পড়ে যায় একজন লেখকের কথা। মুসলমানরা আপন উসুল এবং ইসলামী জোশ হতে যখন দূরে সরে পড়ল, তখন খোদা তাদের এই নিয়ামত কেড়ে নিলেন। এটি ফলে আবারও একদিন খ্রিস্টান শক্তি সেই বিজয়ী মুসলমানদের উত্তরাধিকারকে এসব দেশ হতে এমনইভাবে বের করে দিল যে সেসব দেশের মুসলমানদের নামের আর কোনো চিহ্নই থাকল না। পূর্বসূরীদের ভুল কি আমরা শুধরে উঠতে পেরেছি? মাহমুদ ভেবে চলল, যদি পারতাম তাহলে ক্ষুদ্র ইসরায়েলের হাতে এমন করে আমরা মার খাবো কেন? আফ্রিকার এশিয়ার বিভিন্ন দেশে মুসলমানরা এমনই করে নির্যাতই বা হতে থাকবে কেন? মধ্য এশিয়া, ফিলিপাইন, সাইপ্রাস, ইরিত্রিয়া, চাঁদ, নাইজেরিয়া, মোজাম্বিক প্রভৃতি দেশের মজলুম মানুষের অমানসিক দুর্দশা মাহমুদের মনকে ভারী করে তুলল। প্রশ্ন জাগে তার মনে, এদের মুক্তি কত দূর? মুসলিম তরুণরা কি জাগবে না? তারা কি এগিয়ে আসবে না মুসলিম মানুষের জন্য? আমাদের চেষ্টা কি বৃথা হয়ে যাবে? এই সময় ধীর পায়ে নাস্তা নিয়ে সেখানে প্রবেশ করল আফজাল। আফজাল এই বাড়ির প্রহরী, দারোয়ান, রাঁধুনি, পরিবেশক, সব কিছু। পায়ের শব্দে মাহমুদের চিন্তাসূত্র ছিন্ন হয়ে গেল। মাহমুদ পেছনে ফিরে আফজালকে দেখে মৃদু হেসে বলল, আজকে নাস্তা খুব সকাল সকাল মনে হচ্ছে না? সে বলল, সকালই তো জনাবের কোথাও বেরোবার কথা ছিল। মাহমুদের মনে পড়ে গেল আগামীকালকের ওয়েসান কিং জাহাজের প্রোগ্রামের ব্যাপারে অনেক কাজ আছে বাইরে। যেমন করেই হোক সহজ উপায়ে ওয়েসান কিং জাহাজের ভোজসভায় প্রবেশের একটি পথ বের করে নিতেই হবে। গভীর রাত পর্যন্ত মাহমুদ এই বিষয় নিয়ে চিন্তা করেছে, কিন্তু সহজ কোনো পথ সে খুঁজে পায়নি। হঠাৎ এই সময় এমিলিয়ার কথা মনে পড়ে গেল মাহমুদের। ওসেন কিং জাহাজের প্রীতিভোজ কাদের নিয়ন্ত্রণ করা হবে? সেই প্রীতিভোজ থেকে ডেভিড বেনগরিয়নের পরিবার কি বাদ পড়তে পারে? মাহমুদের মনটা প্রসন্ন হয়ে উঠল। নাস্তা শেষ করে মাহমুদ আফজালকে বলল, এখন আর বাইরে যাচ্ছি না, তুমি ডিকশনারিটা বের করো। ডিকশনারি ডোসিয়ারের ছদ্মনাম। নাস্তা শেষ করে রুমালে মুখ মুছতে মুছতে সে উঠে দাঁড়ালো, প্রবেশ করলো তার স্টাডি রুমে। ডোসিয়ারের পাতা উল্টিয়ে বের করলো এমিলিয়ার নাম। তার পুরো নাম পলিন ফ্রেডম্যান। এমিলিয়ার অভ্যাস আচরণ সম্পর্কে বিবরণীকার লিখেছেন, উঁচু মহলে অবাধ গতি, অত্যন্ত মিশুক, কিন্তু আত্মমর্যাদা সম্পর্কে অত্যন্ত সচেতন, মুক্তি ও সৌন্দর্যের পূজারী। গোড়া জাতীয়তাবাদীদের সাথে তার কোনো মিল নেই। হোটেল বারগুলোতে তার কাছে ড্রয়িং রুমের মতো। সাগরবেলার দ্য মিস্ট্রি হোটেলে তাকে রাত 9টার পরে প্রায় প্রতিদিনই দেখা যায়। মাহমুদ ডোসিয়ারের পাতা বন্ধ করল। মনে মনে বলল, খোদা সহায় হলে আজ দ্য মিস্ট্রিতে আবারও এমিলিয়ার সাথে দেখা হবে। রাত 9টা, দ্য মিস্ট্রির বলরুম। বিরাট হলঘর, অর্ধেক চেয়ার টেবিল এখনো খালি পড়ে আছে। দরজা থেকে পরিষ্কার চোখ পড়ে এমন একটি চেয়ারে মাহমুদ বসে আছে। এমিলিয়া তখনও আসেনি। মাহমুদের স্বভাব শান্ত, মনে কোনো চাঞ্চল্য নেই বটে, কিন্তু মনে তার প্রশ্ন জাগছে, সে আসবে কি? অবশেষে পরম লগ্নটি এলো। বলরুমের দরজায় এসে মুহূর্তের জন্য দাঁড়ালো এমিলিয়া। লাল পোশাকে এমিলিয়াকে অদ্ভুত সুন্দরী মনে হচ্ছে। মাহমুদ চোখ সরিয়ে নিল। ইচ্ছা মাহমুদের আগ্রহ যাতে প্রকাশ না হয়ে পড়ে। কিছুক্ষণ পরে চোখ তুলে মাহমুদ দেখল কয়েক টেবিল সামনে একটি খালি টেবিলে এমিলিয়া বসে আছে। এমিলিয়ার দিকে তাকাতে হঠাৎ তার চোখাচোখি হয়ে গেল। চোখাচোখি হওয়ার সঙ্গে সঙ্গে স্প্রিংয়ের মতো এমিলিয়া উঠে দাঁড়ালো। মাহমুদ ঈষৎ হেসে উঠে দাঁড়ালো। এমিলিয়া মাহমুদের পাশে এসে বলল, কেমন আছেন? আপনাকে দেখে যে কত খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না।
এই বলে মাহমুদের সামনের চেয়ারে এমিলিয়া বসে পড়ল। বলল, আপনার টেবিলে একটু বসতে পারি? এই ধরনের ব্রিটিশ এটিকেট কিন্তু কোনো কোনো ক্ষেত্রে খুবই খারাপ, অভদ্রতার সূচক। এমিলিয়া বলল, যেমন? যেমনই আমাদের ক্ষেত্রে। আপনার টেবিলে কি একটু বসতে পারি বললে আপনি কি খুশি হতেন? বিশেষ করে সম্পর্ক যেখানে ঘনিষ্ঠতর সেখানে। সত্যিই তাই, এই ধরনের ফর্মালিটি আমার কাছে খুবই পীড়াদায়ক। একটু থেমে এমিলিয়া বলল, কি অর্ডার দেবো বলুন? হুইস্কি, জিন, ভার্মুক? মাহমুদ বলল, আমি মদ খাই না। সে বলল, সত্যি? বলে বিস্ময়ের সাথে মাহমুদের দিকে চোখ তুলে তাকালো এমিলিয়া। সত্যি। আপনার নিশ্চয়ই অসুবিধা করলাম? এমিলিয়া বলল, অসুবিধা নয়, কিন্তু আমি অবাক হচ্ছি। এই সমাজে এটা কম বিস্ময়ের কথা নয়। এই বলে এমিলিয়া ওয়েটারকে ডেকে 2 বোতল কোকাকোলার অর্ডার দিল। মনে হলো পরিচিত ওয়েটার কিছুটা বিস্মিত হলো। ওয়েটার চলে গেলে মাহমুদ বলল, বোধহয় আজকের সন্ধ্যা আপনার জন্য আমি নষ্ট করলাম। এমিলিয়া মুখ টিপে হেসে বলল, কৃত্রিম আনন্দের উৎসের চেয়ে অকৃত্রিম আনন্দের উৎস কি বেশি সুখকর নয়? উৎসটি যদি অকৃত্রিম হয় তবেই। এমিলিয়া বলল, উৎসটিতে যেহেতু কৃত্রিমতা নেই তাই ওই কথা নিঃসন্দেহেই বলা যায়। মাহমুদ বলল, না পরখ করে কি এত বড় সার্টিফিকেট দেয়া চলে? পরখ করতে কত সময় লাগে বলুন? ইতিমধ্যে ওয়েটার 2 বোতল কোকাকোলা এনে দিল। কোকাকোলা পান করতে করতে তাদের অনেক আলাপ হলো। মাহমুদ অনুভব করল মেয়েটির মধ্যে তীব্র আকর্ষণী শক্তি রয়েছে, আর রয়েছে মানুষকে আপন করে নেবার এক অদ্ভুত ক্ষমতা। মাহমুদের মনে পড়েছে ওয়েসন কিং জাহাজের অনুষ্ঠানের কথা, কিন্তু প্রাসঙ্গিক কোনো আলোচনা না তুলে তা জেনে নেওয়া যাবে না। কিন্তু এসব কিছুর পূর্বে মেয়েটির সঙ্গে আরও কিছু ঘনিষ্ঠতর হতে হবে। মাহমুদরা ঠান্ডা পানীয় ছাড়া আর কিছুই খেল না। জিন, হুইস্কি, ভার্মুক ইত্যাদি বিভিন্ন রকমের নামি দামি মদের ফেনিল উচ্ছ্বাসে তখন হলঘরটি পূর্ণ। প্রায় প্রতিটি টেবিলে একটি যুগল মুখোমুখি। তাদের প্রকৃত সম্পর্ক কি তা কারও জানার উপায় নেই, কিন্তু যে সম্পর্কই থাক, আজ এই হলঘরে, এই চত্বরে এক সমান হয়ে দাঁড়িয়েছে তারা। তাদের ইচ্ছার সামনে বাদ সাধবার কেউ নেই। ওই যে সামনে শ্বেতাঙ্গ তরুণ যুগলটি, শ্বেতাঙ্গিনীর ঠোঁটের লিপস্টিক শ্বেতাঙ্গটির ঠোঁটকেও রঞ্জিত করেছে। প্রত্যেকের চোখেই আদিম নেশা। এমিলিয়া বলল, এমন সুস্থ চোখে কখনো কোনোদিন আমি হলঘরেরই পরিবেশকে দেখিনি। মদ আমাকে মাতাল করে না বটে, কিন্তু নেশায় কাটিয়ে দেয়। এ সময় হলের উজ্জ্বল আলো নিভে গিয়ে ম্লান নীলাভ আলোতে ভরে গেল ঘরটি। হলের কোণে স্টেজ থেকে ইংরেজি সুরে বাজনা বেজে উঠল। প্রতিটা কাপল হাত ধরাধরি করে নাচের জন্য হলের মাঝখানে গিয়ে জমা হতে শুরু করল। এমিলিয়া তার ডান হাত মাহমুদের দিকে বাড়ি দিয়ে বললেন, চলুন। মাহমুদ এমিলিয়ার হাত ধরে উঠে দাঁড়ালো। এই স্পর্শের জন্যই হোক বা মাহমুদের নৈতিকতা বোধে আঘাত লাগার জন্যই হোক, মাহমুদের হাত কেমন যেন কেঁপে উঠল। এই কম্পনই এমিলিয়ার মধ্যে সংক্রামিত হলো। তার দেহে জাগল শিহরণ। মাহমুদের দিকে চেয়ে মুখ টিপে একটু হাসল এমিলিয়া। নাচ শুরু হলো। নেচে চলছে সবাই। মাহমুদরাও নাচছে। এমিলিয়ার তপ্ত নিঃশ্বাস মাহমুদের গলায় এসে লাগছে। দুটি দেহের মধ্যে যে ব্যবধান তা বেশি কিছু নয়। দুজনেই দুজনের দেহের উত্তাপ অনুভব করতে পারে। আর মানুষ যদি ফেরেশতা না হয় তাহলে এই উত্তাপ নারী পুরুষের হৃদয়ে রোমাঞ্চ জাগাবেই। মাহমুদ জানে মানুষ মানুষই, ফেরেশতা নয়। এ কারণেই আল্লাহ স্বামী স্ত্রী ছাড়া অন্য নারী পুরুষের পারস্পরিক সম্পর্ক ও মেলামেশার একটি নির্দিষ্ট সীমারেখা তৈরি করে দিয়েছেন। সীমারেখা অতিক্রম করলে সামাজিক বিপর্যয়ের সৃষ্টি হবে। মদের টেবিল আর এই বলনাচের মঞ্চ কত স্বামী স্ত্রীর বিচ্ছেদ এবং কত কুমারীর কুমারিত্বের অপমৃত্যুর যে উৎস তার ঠিক নেই। তবু এটা চলছে, চলবে। মাহমুদের চিন্তায় স্রোতে বাধা পড়ল। এমিলিয়া ফিসফিস করে বলল, তোমাকে কেমন উদাসীন দেখাচ্ছে? কিছু ভাবছ? ভালো লাগছে না বুঝি? মাহমুদ এমিলিয়ার চোখে চোখ রেখে বলল, ভাবছি আজকে আমিই বোধহয় সবচেয়ে বেশি ভাগ্যবান। কেন? ডেভিড বেনগুরিয়ানের নাতনি এমিলিয়াকে আমার চেয়ে নিবিড় করে কে পেয়েছে আজ? এমিলিয়া মাহমুদের কাঁধে মৃদু চাপ দিয়ে বলল, কথাটা কিন্তু সৌজন্যের সীমা ছাড়িয়ে গেল। মাফ চাচ্ছি। মাফ চাইলেই বুঝি কথা উঠে গেল? তাহলে কি করব? কিছু করা দরকার। এমিলিয়ার কথা শেষ হলো না। বিজলিবাতি নিভে গেল। হল ভরে গেল নিকষ কালো অন্ধকারে। মাহমুদরা থেমে গেছে। বাজনা কিন্তু তখনও বেজে চলছে। বোঝা গেল এই আলো নিভে যাওয়া অস্বাভাবিক। পরমুহূর্তেই ঘোষকের কণ্ঠ শোনা গেল,
ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, আমরা দুঃখিত যে যান্ত্রিক গোলযোগের জন্য আলো নিভে গেছে। 1 মিনিটের মধ্যেই আলোর ব্যবস্থা হচ্ছে। মনোযোগ নিচের দিকে কেন্দ্রীভূত হতেই মাহমুদ অনুভব করল এমিলিয়া মাহমুদের বুকে মুখ গুজে রয়েছে এবং 2 হাত জড়িয়ে ধরে রয়েছে তাকে। মাহমুদ তার এই অভিনয়ের এক পর্যায়ে এসে কেঁপে উঠল অপরাধ বোধের এক তীব্র খেলায়। কট করে একটা শব্দ হলো, তারপর আলো জ্বলে উঠল আবারও। এমিলিয়া আগেই সরে দাঁড়িয়েছিল, তার মুখ আনত আরক্ত, কিন্তু মুহূর্তে নিজেকে সামলে নিল। মুখ তুলে হেসে মাহমুদকে বলল, চলুন এবার যাওয়া যাক। দুজন হাত ধরাধরি করে হোটেল থেকে বেরিয়ে এলো। মাহমুদের হাতে মৃদু চাপ দিয়ে বলল এমিলিয়া, কোলাহল ভালো লাগছে না, চলুন পার্কে যাই। কোন পার্ক? ভিক্টোরিয়া। গাড়িতে উঠে মাহমুদ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, পার্কটা বড় কুলক্ষণে। এমিলিয়া মাহমুদের কাছে সরে এসে তার কাঁধে মাথাটি হেলান দিয়ে বলল, কিন্তু ওই পার্কটিতেই তো তোমার সাথে আমার সাক্ষাৎ। মাহমুদ অনিচ্ছ স্বরে বলল, তা বটে, কিন্তু তার মনে তখনও ঝড়। ওশেন কিং জাহাজে যাওয়ার উপায় কি? এমিলিয়ারা কি আমন্ত্রিত সেখানে? ওদের সাথে ওখানে প্রবেশের কোনো পথ করা যায়? পার্কে এসে তার একটি ছায়াঘেরা জায়গা দেখে বসে পড়ল। আকাশে তখন নবমীর চাঁদ সামনের গাছটিকে আলোকিত করেছে। মাহমুদের কোলে মাথা রেখে এমিলিয়া শুয়ে পড়েছে। মাহমুদের একটি হাত এমিলিয়ার 2 হাতের মুঠোয়। ধীরে ধীরে এমিলিয়া বলল, ড্যানিয়েল, তুমি হয়তো ভাবছ মেয়েটি কি নির্লজ্জ, কিন্তু বিশ্বাস করো, তুমি আমাকে মাতাল করেছ। মদও কোনোদিন আমার আমিত্ব কেমনভাবে কেড়ে নিতে পারেনি। বলনাচে অংশ নিয়েছি অসংখ্যবার, কিন্তু কোনো পুরুষ আমাকে তার বুকে টানতে পারেনি। তুমি কি জাদু জানো ড্যানিয়েল? জাদু নয় এমিলিয়া, নারী পুরুষের স্বাভাবিক আকর্ষণ। এমিলিয়া বলল, আমি এটা মানি না। পুরুষের সাথে অনেক মিশেছি, কিন্তু এমন তো হয়নি। প্রথম সাক্ষাতের দিন থেকে আমি বারবার হারিয়ে ফেলেছি নিজেকে। মাহমুদ বলল, এটা হয়তো স্রষ্টার ইচ্ছা এমিলিয়া। বলে মাহমুদ নিজেই চমকে উঠল। এ কি, এমিলিয়ার জীবনের সাথে কি তাহলে জড়িয়ে যাচ্ছে না? চাঁদ আর একটু পশ্চিমে সরে গেল। চাঁদের যে আলোটুকু ছিল তা সরে গেল। যতই সময় যাচ্ছে মাহমুদের মন উদ্বেগে ভরে উঠছে ওশেন কিং জাহাজের ব্যাপারটা নিয়ে। কিভাবে সে কথাটা তুলতে পারে? হঠাৎ মাথায় দাঁড়িয়ে কি বুদ্ধি খেলে গেল। মাহমুদ কোল থেকে এমিলিয়ার মাথা তুলে নিল, বলল, কাল রাত্রের খানা আমার ওখানে খাবে এমিলিয়া? তুমি বললে অবশ্যই যাব, কিন্তু কাল সন্ধ্যায় একটা পার্টি আছে। আব্বা কাল সকালে বিলেতে যেতে পারছেন, সেজন্য তিনি যেতে পারছেন না, তাই আমার যাওয়া সেখানে জরুরি। মাহমুদ বলল, কোথায় পার্টি, জানতে পারি কি? এমিলিয়া বলল, নিশ্চয়ই, ওশেন কিং জাহাজে। তুমি বরং চলো না ড্যানিয়েল, সেখানে আমার সাথে। মাহমুদের গোটা শরীর শিরশির করে উঠল। মনে মনে আলহামদুলিল্লাহ উচ্চারণ করল। মুখে বলল, আমি কি সেখানে অনাহুত হব না? এমিলিয়া বলল, নিশ্চয়ই না। আব্বা যাচ্ছেন না, মা অসুস্থ, আমি ইচ্ছামতো সাথে নিতে পারি, নিমন্ত্রণপত্রও আছে সেরকম। মাহমুদ মুখটি একটু নিচু করে বলল, ঠিক আছে, আমার আপত্তি নেই। এমিলিয়া, কিন্তু আমার ওখানে কবে যাচ্ছ তুমি? এমিলিয়া মুখটি উঁচু করল। এমিলিয়ার ঈষৎ কম্পনরত ঠোঁট দুটি মাহমুদের মুখের কাছাকাছি এলো। মাহমুদ মুখ উঁচু করল। এমিলিয়া তার মুখটি আবারও নামিয়ে নিয়ে বলল, আমি যত কাছে আসছি তুমি তত দূরে সরে যাচ্ছ। মাহমুদ বলল, আরও কাছে টানতে চাই হয়তো। এমিলিয়া বলল, আমি জানি ড্যানিয়েল, বুঝি, কিন্তু তোমার চরিত্রের এই পবিত্রতাই আমাকে মুগ্ধ করেছে সবচেয়ে বেশি। এমিলিয়ার কথাগুলো গম্ভীর। দূরের কোনো পেটে ঘড়িতে 12টা বেজে গেল। মাহমুদ বলল, চলো আজ ওঠা যাক। দুজনেই উঠে দাঁড়ালো। এক ঝলক দমকা বাতাস এসে ঝাউ গাছে শোঁ শোঁ শব্দ তুলল। চারিদিক নিঝুম নিস্তব্ধ। মাঝে মাঝে নিঃশব্দে ছুটে চলা মোটর কারের ভেঁপুর নীরবতার মাঝে কম্পন তুলছে শুধু। মাহমুদরা হাত ধরাধরি করে বেরিয়ে এলো পার্ক থেকে। গভীর রাত। মাহমুদ তখনও তার টেবিলে বসে। চারিদিক নিঝুম নিস্তব্ধ। রাস্তার বিজলি বাতিগুলো চাঁদের আলোয় ফিকে মনে হচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। দূরে ভূমধ্যসাগরের জলরাশির উপর চাঁদের এক মায়া রাজ্যের সৃষ্টি করেছে। মাহমুদ সেদিকে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু মনে তার চিন্তার ঝড়। সে মনে মনে ওশেন কিং জাহাজের দৃশ্যটা কল্পনা করে নেয়। ক্যাপ্টেন কক্ষ, ইঞ্জিন রুম, ফুয়েল ট্যাঙ্ক, বহনকৃত মালপত্রের সেল, স্টাফদের রুম, প্রশস্ত উন্মুক্ত ডেক, এসব নিয়েই জাহাজটি ধ্বংস করার জন্য ফুয়েল ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটাতে হবে।
ইউরেনিয়াম এবং আণবিক গবেষণার জন্য মাল মশলা যাতে সরিয়ে নেবার কোনো সুযোগ না পায় সেজন্য সেখানেও দ্রুত আগুন ধরানোর ব্যবস্থা করতে হবে এবং এই সব কাজ অবশ্যই জাহাজে পৌঁছানোর পর ভোজ অনুষ্ঠানের আগেই সম্পন্ন করতে হবে। পরিকল্পিত সময় বিস্ফোরণের জন্য ডেজি-চেইনের ব্যবহারই উপযুক্ত বলেই সে বিবেচনা করল। ডেজি-চেইনের এক প্রান্ত জুড়ে দেওয়া যাবে ডেটোনেটরের সাথে ইচ্ছেমতো সময় টাইম ইগনেটর ব্যবহার করা যায়। সেফটি পিন তুলে নেবার পর টাইম ইগনেটর নির্দিষ্ট সময় বিস্ফোরণ ঘটে থাকে। মাহমুদ চিন্তা করল 11টায় ভোজ, 12টা বাজার আগে নিশ্চয়ই তা শেষ হয়ে যাবে। 12:15টায় বিস্ফোরণ ঘটাতে চাইলে 2 ঘন্টার সময় টাইম ইগনেটর ব্যবহার করা যায়। কিন্তু সে আবারও ভাবল, ডেজি-চেইন পাততে গিয়ে যদি বাধা কিংবা অস্বাভাবিক কিছুর মোকাবিলা করতে হয় তাহলে 2 ঘন্টা পর্যন্ত ডেজি-চেইন পেতে রাখা নিরাপদ হবে না, কারণ এই সময়ের মধ্যে অনুসন্ধান হতে পারে এবং ডেজি-চেইনে তাদের চোখ পড়ে যেতে পারে। সুতরাং সিদ্ধান্ত নিল 11টা থেকে 11:15 মধ্যেই বিস্ফোরণ ঘটাতে হবে। এতে অবশ্য ঝুঁকি আছে, তার এবং এমিলিয়ার নিরাপত্তার প্রশ্ন আছে, কিন্তু তবুও এই ঝুঁকি তাকে নিতে হবে। ওশেন কিং জাহাজের ডেকে যখন মাহমুদরা পা রাখল তখন 10টা বেজে 29 মিনিট।